সেদিন কথা বলার পর সায়ানের আর খোঁজ পাওয়া যায়নি। যদিও সে বলেছিল নেটওয়ার্কের ইস্যু হতে পারে, কিন্তু ঝুমের মন মানছে না। যখন থেকে মেয়েটা শুনেছে কাশ্মীরের কথা, তখন থেকে ভয়ে আতঙ্কে থাকে সারাক্ষণ। দোয়া পড়তে থাকে আল্লাহ সুবহান আল্লাহ তাআলার নিকট সায়ানের সুস্থতা কামনা করে। মেহেরুন্নেসা যতবার মেয়েটাকে সায়ানের জন্য ছটফট করতে দেখে, ততবার তার ভালো লাগায় মন ছুঁয়ে যায়। গত মাসের 29 তারিখে সারা এক সন্তানের মা হয়েছেন, কন্যা সন্তান। বাড়ি জুড়ে খুশির বন্যা। ঝুম হাপুস তাকিয়ে থেকে বাচ্চাটির দিকে। সারাও তার মেয়েকে বাসায় আনার পর থেকে ঝুম বাচ্চাটার কাছে গিয়ে বসে কি যে এত দেখে সে নিজেও জানে না। বার কয়েক প্রশ্ন করলো, বাচ্চাটা নড়ে না কেন, শব্দ করে না কেন? মেহেরুন্নেসা তখন হেসে উত্তর দিয়েছিল, প্রথম 2 থেকে 3 মাস বাচ্চারা শুধু ঘুমায়, আস্তে আস্তে ওরা হাত পা নাড়ায়। ঝুম বুঝেছিল কিনা সেই জানে, কিন্তু সায়ানকে এই সুসংবাদ সুখবর দেওয়ার জন্য বড্ড উতলা ছিল সে। অথচ সায়ানের কোনো খোঁজ নেই। এমন পরিত্যক্ত এলাকায় সে আছে যেখানে বিদ্যুৎ পাওয়া সোনার হরিণের মতন। দিন যায় রাত যায়, সায়ানের সাথে যোগাযোগ করতে না পেরে কেঁদে রাত কাটায় ঝুম। ঝুমের মন খারাপ দেখে আহির ইশালকে এবারই এসে কিছুদিন থেকে যেতে বলল। সত্যি বলতে তার এখন খারাপ লাগছে ঝুমের জন্য, কিন্তু সায়ানকেও তো দোষ দেওয়া যায় না। সে পালে ঠিকই যোগাযোগ করতো। আইরের বুদ্ধি কাজে দিল। ঝুম ওকে পেয়ে দীর্ঘদিন পর কিছুটা ভালো সময় কাটালো। সকলের সাথে গল্প করলো, আড্ডা দিল। সেদিন ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। বাড়ির 3 মেয়ে আর বউ মিলে ইশালের ঘরে গল্প করছিল। দরজা বন্ধ করে 4 জন গল্পে জমজমাট আসর বসিয়েছিল। মিশাল দারুণ গান গাইতে পারে। তার গানের গলা অসাধারণ, কিন্তু পরিবার থেকে গান গাওয়ার অনুমতি নেই। সে বিশেষ আগ্রহ দেখায় না। মাঝে মধ্যে বন্ধুদের আসরে কখনো কখনো গাওয়া হয়। সারা যখন বলল মিশাল গাইতে পারে, তখন থেকে ঝুম আবদার করে বসলো গান শুনবে। মিশালও বলল সে গাইতে পারে, কিন্তু এরপর ঝুমকে নাচতে হবে। ঝুম না না করলেও তার কথা বিশেষ আমলে নিল না কেউ। মিশাল তার জাদুকরি গলার দারুণ একটা পাকিস্তানি গান গাইল। মন্ত্রমুগ্ধর মতো সবাই তার গান শুনতে লাগলো। ঝুমের হঠাৎ শায়ানের কথা ভীষণ মনে পড়ছে। গানটা এত বেদনা কেন সে জানে না, কিন্তু তার খুব কান্না পাচ্ছে। মিশালের গান শেষ হতেই ইশাল ব্যস্ত হয়ে উঠল ঝুমের নাচ দেখার জন্য। ঝুম নাচতে পারে, খুব সুন্দর করে নাচে। ছোট থেকে তার নাচতে ভালো লাগে। একা একা চেষ্টাও করতো, কিন্তু তারপর সব থেমে যায়। কিছু মানুষের কটু কথার জন্য ছেড়ে দেয়। যেহেতু সে নাচতে ভালোবাসে, তাই আর বারণই করলো না। দীর্ঘ প্রায় 9 বছর পর সে আবারও নাচের জন্য নিজেকে তৈরি করলো। কোমরের শাড়ির আঁচল গুজে উঠে দাঁড়ালো। বাইরে এখন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা সব টেনে দেয়া, ঘর আবছা আলোতে আলোকিত। ইশাল ফোন নিয়ে ছুটে ঝুম যেখানে দাঁড়ানো তার ঠিক বিপরীত পাশে গিয়ে দাঁড়ায়। পুরোটা ভিডিও করবে বলে ঝুম নাচলো। বহুদিন পর মন দিয়ে নাচলো। ইশাল পুরোটা ফোনে ধারণ করে নিল, তারপর দুষ্টু এসে শ্যানকে পাঠিয়ে দিল। এই ভিডিও দেখার পর শ্যানের প্রতিক্রিয়া কেমন হবে ভেবে তার মজা লাগছে। শ্যান ভিডিওটি দেখলো আরও 2 সপ্তাহ পর। কুপওয়ারা থেকে বেশ কিছুটা দূরে এক শহরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে সে যেটা কানেক্ট করে। ইশালের আগে থেকে ভিডিও পাঠিয়ে দেওয়ার দরুন ইন্টারনেট কানেকশনের সাথে সাথে নোটিফিকেশন আসে। কৌতূহলী সায়ান ভিডিওতে ক্লিক করে হ্যাং হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ করে পুরোটা ভিডিও সে দেখে। ছোট হোটেলে রুমের সিঙ্গেল বেডে ফোন সমেত বুকে হাত দিয়ে শুয়ে পড়ে। ডান হাত তখনও বুকে চেপে বাম হাত দিয়ে ঝুমের নাম্বারে কল দিল। এই মেয়ের আজ কিছু একটা করতেই হবে। নিজে দূরে দূরে থাকে ভালো কথা, কিন্তু তাকে হাতও পোড়াচ্ছে কেন? হ্যালো ডক্টর, কেমন আছেন আপনি? কোনো খোঁজ নেই কেন? কথা বলুন ডক্টর। জানেন কত চিন্তা হচ্ছিল আমার। আপনার সাথে কতবার যোগাযোগের চেষ্টা করেছি, আমি পারিনি। কি হয়েছিল? কোথায় ছিলেন আপনি? কথা কেন বলছেন না? হ্যালো, হ্যালো ডক্টর, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। আরিবা, এতক্ষণের অস্থির ঝুম শান্ত হয়ে গেল। বুকে হাত দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। তার বুক কাঁপছিল চিন্তায়। হুম। সায়ান কোনো তারা না দেখিয়ে মিহি কণ্ঠে বললাম। আপনি কি আমাকে মেরে ফেলতে চান? ঝুম ভরকে গেল। সে মারতে চাইবে কেন সায়ানকে? লোকটা কি জানে তাকে ছাড়া ঝুম পাগল হয়ে যায়? জানলে হয়তো কখনো এইভাবে বলতোই না। এমন কেন বলছেন ডক্টর? আমি কি কিছু করেছি? ঝুমের কণ্ঠস্বর ভীষণ অসহায় লাগলো। সায়ান নীরবে হাসল। শুনুন মেয়ে, এবার আমি ফিরলে আপনাকে নিজের কাছে নিয়ে আসবো। কোনো রূপ না শুনবো না। ক্যাম্পে আসতে না হলে
এবারে সাথে করে নিয়ে আসতাম, জোর করে হলেও আনতাম। আপনার বিরহে দিন দিন আমি উন্মাদ হয়ে যাচ্ছে। তাই কি আপনার চোখে পড়ে না? যতক্ষণ আপনাকে বুকে নিয়ে পিছিয়ে ফেলতে না পারছি, ততক্ষণ শান্তি পাচ্ছি না। ছি। ঝুম ভাই লজ্জা পেল। এসব কেমন কথা বলছে লোকটা? কি হয়েছে? এমন কেন করছে? কি হয়েছে ডক্টর? আপনাকে খুব মনে পড়ছে বিবেচান। বউ? আহা। ঝুম চোখ বন্ধ করে অনুভব করলো তার জন্য সায়নের ব্যাকুলতা। ফিরবেন কবে ডক্টর? কেন মিস করছেন আমাকে? সায়নী কণ্ঠে দুষ্টুমি। ঝুম বুঝলো, অথচ সে সহজ উত্তর দিল। হুম। সায়ন অবাক হলো ঝুমের স্বীকারোক্তিতে। ভালো লাগলো তার। ঝুম যে তার সাথে আস্তে ধীরে সহজ হচ্ছে, এটা ভেবে ভালো লাগছে। আর কিছুদিন অপেক্ষা করুন, এখানে আর কয়েকটা দিন থাকতে হবে, তারপরে আপনাকে নিজের কাছে নিয়ে আসবো। আমার যে আর আপনাকে ছাড়া একা ভালো লাগছে না। ঝুম লাজুক হাসলো। নিজেকে সদ্য প্রেমে পড়া কিশোরী লাগছে, অথচ সে 25 বছরের পূর্ণাঙ্গ নারী। সেদিন তার দীর্ঘক্ষণ কথা বলল তাদের বিয়ের এতগুলো মাসে। সেদিন প্রথম তারা সময়ের চিন্তা না করে একে অন্যকে ভালোবেসে প্রেমালাপ করলো। ঝুম তখনও জানতো না তার জীবনে কি ঝড়টাই না আসতে যাচ্ছে। সকালবেলা সবাই নাস্তা করে যে যার কাছে বেরিয়ে পড়লো। বাড়িতে তখন ঝুম, বাড়ির মেজ বউ আর ছোট বউ ছিল। তিনজন রান্নাঘরে কাজ করছিল আর গল্প করছিল। গল্পের ফাঁকে অসতর্কতায় সবজি কাটানো অবস্থায় ঝুম নিজের হাতে কেটে ফেলল। ফিনকি দিয়ে রক্ত পড়তে দেখেই তার মাথা ঘুরে গেল। আহিরের মা না ধরলে এতক্ষণে পড়ে আরও এক বিপদ ডেকে আনতো। হাতে ব্যান্ডেজ করে দেওয়ার পর ঝুম বসার ঘরে টিভি ছেড়ে বসলো। আজ তার মনটা বিশেষ ভালো নেই। সেদিনের পর আবারও সায়ানের খোঁজ নেই। যদিও সায়ান বলেছিল ওখানে নেটওয়ার্কের সমস্যা, তাই চিন্তা না করতে, সে ফিরে কল দিবে। তাও ঝুমের চিন্তা হয় কবে ফিরবে, সে অপেক্ষাই করে। আজ আবারও ভোরে 5টা একটা স্বপ্ন দেখেছে। কি দেখেছে স্পষ্ট মনে নেই, শুধু মনে আছে অনেক রক্ত দেখেছে, প্রচুর রক্ত। সে দুহাতে রক্ত মেখে কাঁদছিল। এমন স্বপ্ন দেখার পরে সে আরও ঘুমাতে পারেনি। এখন আবার সত্যি সত্যি হাত কেটে রক্ত মুখে বসে আছে। বিরক্ত লাগছে তার। একের পর এক টিভি চ্যানেল বদলাতে বদলাতে কিছু একটা দেখে তার হাত থেমে গেল। সে বিশেষ উর্দু পড়তে পারে না, কিন্তু এখন ভালোই বুঝতে পারে। টিভিতে বড় বড় হেডলাইনের উর্দুর সাথে ইংলিশে স্পষ্ট লেখা, কুপওয়ারা আর্মি ক্যাম্পে জঙ্গি হামলায় ডক্টর সেনা ছাড়াও বেশ কিছু সাধারণ জনগণ নিহত ও আহত। কুপওয়ারা। সায়ান ওখানে ক্যাম্পে গেছে না? শব্দ করে কেঁদে উঠল ঝুম। ঝুমের কান্নার শব্দে ইশালের মা আর আহিরের মাও ছুটে আসলো। ঝুম তখন মেঝেতে বসে আকুল হয়ে কাঁদছে। মনে হচ্ছে তার কলেজে ছিঁড়ে ফেলেছে কেউ। ইশালের মা বার কয়েক জিজ্ঞাসা করলে কি হয়েছে, কিন্তু ঝুম উত্তর দেওয়ার অবস্থায় নেই। এরই মাঝে আহিরের মাও কেঁদে ফেললো। ইশালের মা ঝুমকে ছেড়ে তার কাছে গেল। সে হাতের ইশারায় টিভিতে চলা নিউজ দেখালো। ইশালের মা ভালো করে দেখে নিয়ে কেঁদে দিলেন। আল্লাহ, তাদের এ কোন বিপদে ফেললেন। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে কান্নারত ঝুমকে দেখলো। মেয়েটার তো কিছুদিন হলো বিয়ে হয়েছে, স্বামীর সাথে সংসারটাও করতে পারেনি ঠিক করে। আল্লাহ সায়ানকে যেন সুস্থ রাখে, এই প্রার্থনাই করলেন তিনি। এরই মাঝে আহির বাড়ির মূল দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো। সে মূলত একটা ফাইল নিতে এসেছে। অফিসে বসে তার মনে পড়েছে সেটা বাড়িতে রয়ে গেছে, তাই নিতে এলো বাড়ি। কিন্তু এসে সবার কান্না দেখে চিন্তায় পড়ে গেল। ছুটে এসে ঝুমের পাগলের মতো কান্না দেখে ভয় পেল। কি হয়েছে প্রশ্ন করার আগে সে নিউজটা দেখে ফেলল। কলিজে কামড় দিল যেন কেউ। গতবার ক্যাম্পে গিয়ে সায়ানের গায়ে গুলি লেগেছিল, এবার বেঁচে ফিরবে তো। সে দ্রুত মা চাচিকে শান্ত করলো, পরপর ঝুমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাবি, ভাবি তাকান আমার দিকে। কিচ্ছু হয়নি, শান্ত হন ভাবি। সায়ান যদি জানতে পারে আপনি এভাবে কাঁদছেন, তাহলে কিন্তু বকবে খুব। প্লিজ কান্না থামান। আর হাতে কি হয়েছে? আপনি কি চাচ্ছেন নিজের সাথে সাথে আমাকেও বকা শোনাতে? ভাবি, এভাবে কাঁদবেন না। সায়ান একদম ভালো আছে, দেখবেন। ঝুম চোখ তুলে তাকালো আহিরের দিকে। চোখ ভর্তি তার পানি। মেয়েটি ভীষণ ভয় পেয়েছে। তার জীবনই কেন এত কষ্ট? কেন সবসময় আল্লাহ তার থেকে সব প্রিয় জিনিস কেড়ে নেয়? সায়ানে কিছু হলে সে কি করবে তখন? কি নিয়ে বাঁচবে? কে তাকে ভালোবাসবে, যত্ন নিবে? ভাইয়া, আমাকে একটু নিয়ে যাবেন ওনার কাছে? কান্নার দরুন ঝুম ঠিক করে কথা বলতে পারছে না। তার নিঃশ্বাস আটকে আসছে। সেও কি মরে যাবে? যাক তাহলে, ভালো তো ভালো। ভাবি, অবুঝ হবেন না, শান্ত হন। আগে জানি পুরোটা কি হয়েছে, তারপর না হয় যাব। প্লিজ ভাইয়া, এটাই শেষ। আপনাকে আর বিরক্ত করবো না আমি। আপনি যা বলবেন শুনবো।
আপনি বললে আপনার সব কাজ করে দিব আমি। আমাকে বোকা বানিয়ে মজা পেলে তাও কিছু বলবো না আমি। আপনাকে আর কখনো বখাটে বলবো না ভাইয়া। ভাইয়া আমাকে একটু নিয়ে যাবেন ওনার কাছে? একবার শুধু প্লিজ। আমি আপনার পায়ে পড়ছি। বলতে বলতে সত্যি ঝুম আহিরকে পা ছুতে নেয়, কিন্তু আহির দ্রুততার সাথে সরে যায়। সে অবাক হচ্ছে ঝুমকে দেখে। মেয়েটা শানকে এত ভালোবাসলো কবে? কি করুণভাবে একবার নিয়ে যাওয়ার জন্য ভিক্ষা চাইছে। ইশালের মা আর আহিরের মা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। মেয়েটার কান্নায় তাদেরও মন কাঁদছে। কি হবে যদি শানে কিছু হয়? আম্মা, আমি ভাবিকে নিয়ে সায়ানের সিএমএইচে যাচ্ছি। ওখানে গিয়ে আগে খোঁজ নিয়ে দেখি। কাশ্মীরের দিকে এখন যাওয়া নিরাপদ না। বড় চাচি আম্মা এলে ওনাকে জানাবেন। আর আপনারা চিন্তা করবেন না, আমি যোগাযোগ করব আপনাদের সাথে। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে যেমন অবস্থায় ছিল সেভাবে বেরিয়ে পড়ল নিজস্ব গাড়ি নিয়ে। সায়ন বর্তমানে সিএমএইচ মুলতানে কর্মরত আছে। ওইখান থেকে এই ক্যাম্পে গিয়েছিল। এটি পাঞ্জাবের মুলতান শহরের অবস্থিত। করাচি থেকে যেতে প্রায় 14 থেকে 15 ঘন্টা সময় লাগে। আহির ঝুম বর্তমানে সেই দিকেই রওনা হয়েছে। পুরো রাস্তা ঝুম কেঁদেছে। কাঁদতে কাঁদতে মাঝে 3বার বমি করে জ্ঞানও হারিয়েছে। আহির ভীষণ অসহায় হয়ে পড়েছিল তখন। ঝুমের মতো স্ট্রং মেয়ে যে এইভাবে ভেঙে পড়বে তার ধারণা ছিল না। সায়ানটাও না কি যে করলো। আজ সায়ানের কিছু হলে মেয়েটাকে বাঁচানো যাবে না। বেশ বুঝতে পারলো আহির যে যেখানে পৌঁছতে 14 থেকে 15 ঘন্টা লাগে সেখানে তাদের 20 ঘন্টা লাগলো। ঝুমের অসুস্থতার কারণে পরদিন ভোরে 7টায় তারা কম্বাইন্ড মিলিটারি হসপিটাল মুলতানের গেটে গিয়ে গাড়ি থামালো। ঝুম তার টলমলে শরীর নিয়ে গাড়ি থেকে নেমে ছুট লাগালো হসপিটালের দিকে, কিন্তু গেটে অবস্থানত গার্ডরা তাকে ভিতরে প্রবেশ করতে দিল না। সে বার কয়েক অনুনয় বিনয় করলো, কিন্তু তার কথা শুনল না। না পারতে সে রাস্তায় বসে কেঁদে ফেললো। আর ছুটে এসে তাকে কোনোভাবে টেনে তুলল। ভাইয়া ওনাদের বলুন আমায় যেতে দিতে। আমি দেখতে চাই আমার ডক্টরকে, নয়তো আমি মরে যাবো ভাইয়া। ওনাদের বলুন আমাকে একটু ভেতরে যেতে দিতে। ভাবি শান্ত হন। এখানে কিছু নিয়ম আছে ভাবি, যে কেউ ঢুকতে পারবে না, অনুমতি লাগে। আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। আহির ফোন বের করে শায়নের কাছে এক কলিগ ডক্টরকে কল লাগালো। তাকে সবটা বুঝিয়ে বলল। সে বলল দেখছে। ঝুম তখনও কাছে, চিন্তা তার মাথা কাজ করছে না। আর কিছুক্ষণ সে এভাবে থাকলে শরীর থেকে তার রুহ বিদায় নিবে। কয়েক মুহূর্ত পর দেখা গেল কেউ ছুটে আসছে। পরপর গেট খুলে গেল। ঝুম চোখে তুলে দেখলো গেটের ওপাশে তার ডক্টর। সে আর কিছু না ভেবে ছুটতে শায়নকে 2 হাতে জড়িয়ে ধরে কেঁদিয়ে দিল। শায়ন ভয় পেয়েছে ঝুমের এভাবে কান্নায়। কি হয়েছে যে এত পরে ঝুম এখানে? ঝুম কিছু বলতে চাইলো হয়তো, কিন্তু পারল না। শরীরের ভরসা সবটা ছেড়ে দিয়ে আবারও জ্ঞান হারালো। সায়ান ভয়ে 2 হাতে জড়িয়ে নিল মেয়েটাকে। তার চোখে মুখে আতঙ্ক। আহিরও ছুটে এসেছে ততক্ষণে। ঝুমকে আবারও জ্ঞান হারাতে দেখে ব্যস্ত হয়ে বলল, রাস্তায় 3বার বমি করেছে, সন্ধ্যার দিকে একবার জ্ঞান হারিয়েছিল। কাল সকাল থেকে কেঁদেই চলেছে, থামাথামি নেই, কিছু করো। সায়ান ঝুমের অবস্থা দেখে হৃদয়ের জ্ঞান হারিয়েছে। কেন? আহিরের মেজাজ চড়ে গেল। এই প্রথম তার শানকে বিরক্ত লাগছে। ভালো যখন রাখতেই পারবে না, তখন মেয়েটাকে বিয়ে করেছিলে কেন জোর করে? উনি তোমাকে বিয়ে করতে চেয়েছিল? খুব তো বলো ভালোবাসো, অথচ দায়িত্ব নেয়ার বেলা তোমার খোঁজ নেই। জানো মেয়েটা কি কি সহ্য করেছে কাল থেকে তোমার জন্য? আহাম্মক একটা। বউকে তোলো আর চিকিৎসা করাও। ডাক্তার হয়েছে, কিছু তো কাজ করো। শান কিছুই বলো না আহিরকে। জানে সিরিয়াস কিছু না হলে আহির কখনো এভাবে রিয়াক্ট করবে না। তাছাড়া ঝুমের পালস চেক করে বিশেষ ভালো ঠেকলো না। তাই কথা না পারে 2 হাতে করে তুলে নিল ঝুমকে। ফিরে এসে গর্তে বলল, শি ইজ মাই ওয়াইফ, মিসেস শায়ান রহিমান আনসারে। নেক্সট টাইম এভাবে হেনস্থা করতে যেন না দেখি। গট ইট? সে গাড়ির উত্তরের অপেক্ষাই করলো না। গটগট পায়ে হসপিটালের ভেতরে চলে এলো। ওদের দোষ নেই, এটা ওদের দায়িত্ব। তাই সায়ান তেমন কিছুই বললই না। হসপিটালে এনে ঝুমকে নিয়ে নিজের কেবিনের সাইড বেডে শুয়ে দিল। একজন নার্সকে ডেকে প্রয়োজনীয় চেক আপ শেষে স্যালাইন কিছু মেডিসিন আনার নির্দেশ দিল। শানের হাত পা আবারও কাঁপছে। মেয়েটাকে ভালোবেসে সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। সামান্য একটা ইঞ্জেকশন দিত তার ভয় করছে। মেয়েটা এত দুর্বল কেন? একটু কিছু হলেই ব্লাড প্রেশার কমে যায়, হার্টবিট আসতে চলে। এভাবে হলে তো সমস্যা। তার বাচ্চাদের দুনিয়াতে আনবে কি করে? তাছাড়া তার মতো মানুষের বউ এত দুর্বল হৃদয়ের হলে তো হবে না। তার যে পেশা,
যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। এই মেয়ে সামলাবে কি করে তখন? নার্সের আনা ওষুধগুলো ঝুমকে দিয়ে দুই ভাই এসে চেয়ারে বসলো। আইরের মুখভঙ্গি এখনো গম্ভীর। সে এরই মাঝে বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিয়েছে সায়ান ঠিক আছে। ঝুমের অসুস্থতার কথা সে এখনো কিছু বলেনি, যারবো সে দেখুক গিয়ে। আর এসব ভালো লাগছে না। আহির ঝুমের পানে চাইলো। আর যদি মেয়েটার কিছু হয়ে যেত? সে তো ভেবেছিল মেয়েটাকে এতটা পথ বাঁচিয়ে রাখা যায় কিনা সন্দেহ। চোখ কুচকে বিরক্তিকর ভঙ্গিতে আহির চাইলো সায়ানের দিকে, মন চাচ্ছে কানের নিচে দুটো দিতে, কিন্তু সে পারবে না। সায়ান দেখছিল আহিরকে, তাকে দেখেই বুঝতে পারছে বেশ খেপেছে। অথচ সায়ান কি করছে তাই তো জানে না সে। না পারতে এবার প্রশ্ন করেই ফেলল। কি হয়েছে বলবে? কি হয়নি তাই বলো। কুপোয়ারাতে জঙ্গি হামলা হয়েছে জানো? সায়ান মাথা নাড়লো। সে জানে আহির এবার দ্বিগুণ রেগে যায়। দেশের নিউজ চ্যানেলগুলোতে সেগুলো দেখাচ্ছে, আর তোমার বলদি বউ তাই দেখে মরতে মরতে এখন হসপিটালে। তুমি এত দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হয়ে পড়ো সায়ান? এখানে আছো, একবার বলতে পারতে না? জানো মেয়েটার কি অবস্থা হয়েছিল? আমি তো ভেবেছিলাম মরে যাবে। ওনার কথা ছাড়ো না হয়, বাড়িতে প্রতিটা মানুষ কত চিন্তা করেছে ধারণা আছে? তোমার ফোন কোথায়? আহাম্মক লোক, কতবার করে ফোন দেয়া হয়েছে তোমাকে? আহির রেগে কি বলছে সে জানে না, শুধু জানে তার অত্যাধিক রাগ হচ্ছে। ঝুমের জন্য কষ্ট হচ্ছে, সে ভুল করেছে। এই ছেলের জন্য মেয়েটার মনে ভালোবাসা আনাটাই ভুল, তাই এখন ভুগছে অসহ্য। শান্ত হও আহির। আমি আজ রাত 3টায় এসেছি এখানে। কাশ্মীর থেকে ফেরার পর হামলা হয়। আসার পথে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই আমরা। সেখানে আমার ফোনটা হারিয়ে বসেছে। আঘাত লাগে ক্লান্ত ছিলাম। তাছাড়া অনেক রাত হওয়ায় আর ফোন করে বিরক্ত করতে চাইনি। ভেবেছিলাম ঘুম থেকে উঠে করব, কিন্তু তার আগে এসব। আহির এবার কিছুটা শান্ত হলো। বেশি ব্যথা পেয়েছো? সায়ান হেসে পেল। তার ভাইটা অন্যরকম, তাকে ভীষণ ভালোবাসে। এখন হয়তো সেই তালিকায় ঝুমও জায়গা করে নিয়েছে। ধন্যবাদ আহির, আমার অনুপস্থিতিতে আমার বিবেচনার খেয়াল রাখার জন্য। আহির ফিরে চাইলো ঝুমের দিকে। ও ভাবি সায়ানকে বলল, ওনাকে আমি ভাবি কম, বোন বেশি মনে করি সায়ান। ইশাল মিশালের থেকেও বেশি আপন মনে করি। মেয়েটা যখন ভাইয়া ডাকে বুকে শান্তি লাগে। আদুরে মেয়েটাকে তুমি সামলাও কি করে? কি ভীষণ জেদি। সায়ান ঝুমকে এক পলক দেখে নিয়ে বলল, জানি। হ্যাঁ, তুমি তো জানবেই। তুমি ছাড়া কে জানবে? বিয়ের বয়স 2 মাসের বেশি, এখনো বউ কাছে ঘেঁষতে দেয় না। এ থেকে বোঝা যায় কতটা জেদি। সায়ান মুখ কুচকে খোঁচাটা হজমই করে নিল। যতই হোক এতটা ড্রাইভ করে তার বউকে নিয়ে এসেছে, সে তো আর অকৃতজ্ঞ হতে পারে না। ড্রয়ার থেকে একটা চাবি বের করে আহিরের দিকে ছুঁড়ে মারল। আহির ক্যাচ ধরতে সায়ান বলল, কোয়ার্টারে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি খাবার পাঠানোর ব্যবস্থা করছি। ওনার স্যালান শেষ হলে আমরা আসছি। আহির মাথা নাড়িয়ে চাবির গোছা এক আঙুলে ঘুরতে ঘুরতে গুনগুনিয়ে চলে গেল। সে এখানে আগে আরও একবার এসেছিল, তাই সবটা চেনা। আহির চলে যেতে সায়ান উঠে দরজা লাগালো। তারপরে দ্রুত পায়ে এগিয়ে এসে জ্ঞানহীন ঝুমকে ঘুমন্ত অবস্থায় জড়িয়ে ধরে টপাস টপাস করে কয়েকটা চুমুকে ঠোঁটে ঠোঁট ছিপ বলল। সরি বিবেচন, আবারও সরি। ঝুম সেই কখন থেকে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার অবস্থান সায়ানের বুকে। তারা এখন সায়ানের 2 বেডরুমের ছোট্ট কোয়ার্টারে। ঝুমের জ্ঞান ফেরার পর থেকে সে কাঁদছে। সায়ান অনেক বলেও তাকে থামাতে পারেনি। মেয়েটা ভীষণ ভয় পেয়েছে, আবারও হারানোর ভয় রীতিমতো ভেঙে পড়েছে। সায়ান যখন তাকে থামাতে পারেনি তখন 2 হাতের মাঝে তুলে নিয়ে বেরিয়ে পড়েছে হসপিটাল থেকে। হসপিটালের সবাই তখন অদ্ভুত দৃষ্টিতে তাদের দেখছিল। সায়ানের তাতে বিশেষ ভাবাবেগ দেখাই গেল না। ঝুম এবার সায়ানের গলা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে কেঁদেই গেল। বাসায় আসার পর থেকে সায়ানকে এক মুহূর্ত কাজ ছাড়া করলো না। 2 হাতে শার্ট আঁকড়ে ধরে পড়ে রইল বুকে। সায়ান কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো কিছুক্ষণ এটা বলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু থামাথামির নাম নেই। হিচকি উঠে গেছে একেবারে। ওইদিকে আহিরটাও কি করেছে কে জানে, সেটাকেও তো দেখতে হবে। আরিবা দেখি, ছাড়ুন এখন আমায়। দেখুন আমি একদম ঠিক আছে। দেখি মুখটা কি অবস্থা করেছেন নিজে। এবার কিন্তু বকা দিব। শান্ত হয়ে বসুন এখানে, আমি দেখে আসি আহির কি করছে। ঝুম ছাড়লো না, 2 দিকে মাথা নেড়ে না বুঝিয়ে দিল সে ছাড়বে না। সায়ান দীর্ঘশ্বাস ফেলল। আহির আছে তো যান, ওকে একবার দেখে আসে। অনেকক্ষণ হলো এসেছে, যাই।
ঝুম তাও ছাড়লো না, একইভাবে ধরে আছে। পুরো মুখ কেঁদে লাল করে ফেলেছে মেয়েটা, চোখ ফুলে ঢোল। ঝুমের গলা ভেঙে গেছে। আমিও যাব। সায়ান ভালো করে দেখলো মির্জাকে। পরনে সাদামাটা একটি সবুজ রঙা সুতির শাড়ি, চুলগুলো এলোমেলো, শাড়ির অবস্থাও খুব একটা ভালো না। কাঁধ থেকে আঁচল সরে গেল, বুক অনেকটাই দৃশ্যমান। সায়ান সেদিকে তাকে শুকনো গলা ভেজানোর বৃথার চেষ্টা করছে। এখন তাদের মাঝে কোনো রাগ ঠাক নেই। ঝুমও তাকে মেনে নিয়েছে। এমন অবস্থায় সে নিজেকে কতক্ষণ নিয়ন্ত্রণ করতে পারবে সন্দেহ। সে ধীর হাতে যত্ন করে ঝুমের শাড়ির আঁচল তুলে দিল, তারপর দুহাতে মুখের সামনে পড়ে থাকা চুলগুলো ঠেলে সুন্দর করে গুছিয়ে দিয়ে চোখের পানি মুছে দিল। নিজ হাতে ঝুমকে পরিপাটি করে দিয়ে ঝুমের হাত ধরে রুম থেকে বের হলো। সায়ানদের রুমের পাশে রুমে আহির হাত পা ছড়িয়ে ঠিক বকাটাদের মতো বিশ্রীভঙ্গিতে ঘুমাচ্ছে। টানা এতক্ষণ না ঘুমিয়ে ড্রাইভ করেছে বেচারা, ক্লান্তিতে সে নিজের মাঝে নেই। ঝুম নাক টেনে পিটপিট করে। ভাইয়াকে বলেছিলাম ওনাকে আর বখাটে বলবো না, কিন্তু এভাবে ঘুমোতে দেখে ওনাকে বখাটেদের থেকে কম কিছু লাগছে না ডক্টর। এখন কি করব? এমন এক পরিবেশে ঝুমের কথা শুনে সায়ানের হাসি পেয়ে গেল। আচ্ছা ডক্টর, ভাইয়াকে ইঞ্জিনিয়ারিং এর জবটা দিল কি করে? সায়ান একবার আহিরকে দেখে নিয়ে ঝুমের দিকে ফিরে পড়ল। সেটা অবশ্য আমারও প্রশ্ন। যাই হোক, আয়ের কিন্তু একজন ভালো ইঞ্জিনিয়ার। ভাইয়া খুব ভালো ডক্টর। সায়ানের কথাটা ভালো লাগলো না। আপনার ভাইয়া একদম ভালো না। চলুন, নাস্তা খেতে হবে। ঝুমকে অবাক হওয়ারও সময় দিল না সায়ান। জোর করে টেনে নিয়ে গেল বসার ঘরে। ঝুমকে সোফায় বসিয়ে দিয়ে সে নিচে গেল খাবার বানাতে। যদিও তাদের খাওয়ার ব্যবস্থা হসপিটাল থেকেই করা হয়, তবুও টুকিটাকি প্রয়োজনীয় রান্না সায়ান পারে। সেটাই এখন অ্যাপ্লাই করবে বইয়ের জন্য। ঝুম বসে রইল না, হেঁটে হেঁটে পুরো ফ্ল্যাট দেখলো। দুটো বেডরুম, সাথে ড্রয়িং কাম ডাইনিং রুম। আইরের রুমের পাশে কমন ওয়াশরুম, কিন্তু তাদের বেডরুমে অ্যাটাচড ওয়াশরুম। ছিমছাম গোছানো। সে জানে সায়ান বেশ গোছালো মানুষ। ঝুম অবশ্য সায়ানের মতো আবার অত গোছালো না, তবে একদমই যে না সেটাও বলা যায় না। যতটুকু দরকার ততটুকু। ঘুরে ঘুরে দেখতে দেখতে আবারও বসার ঘরে আসে সে। ততক্ষণে সায়ান স্যান্ডউইচ বানিয়ে এনেছে। ঝুম রীতিমতো অবাক, এত অল্প সময় স্যান্ডউইচ কিভাবে? পরে অবশ্য বুঝতে পেরেছে কিভাবে। দুটো বেডের মাঝে ডিম, শসা দিয়ে, টমেটো আর সস দিয়ে প্যানের উপর হালকা তেলে ভেজে নিয়ে এসেছে। ঝুম কখনো এটা খায়নি। কেমন খেতে হবে এটা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তার। সায়ান তার সামনে প্লেটটা রেখে খেতে ইশারা করে। আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ঝুমের মন্তব্য শোনার জন্য। ঝুম অনেক ভেবে এক কামড় বসালো, কিছুক্ষণ চিবিয়ে আবারও এক কামড় দিল। সায়ান তাকে কিছু বলতে না দেখে নিজেই প্রশ্ন করল। কেমন হয়েছে? ঝুম খেতে খেতে উত্তর দিল, দারুণ। সত্যি দারুণ হয়েছে। যেমনটা ভেবেছিল তেমনটা না, মজাদার। এই জন্যই বলা হয় খাবার জিনিস আগে টেস্ট করে নিয়ে মতামত জানাতে হয়। সায়ান তার কথায় সন্তুষ্ট হয়েছে, তা তার মুখের হাসিতে স্পষ্ট। ঝুমকে মজা করে খেতে দেখে সে নিজেও খাওয়ায় মন দিল। সারাটা দিন তিনজনের ভালোই কাটলো। যেহেতু সায়ান অফ ডিউটিতে আছে, তাই তাকে হসপিটাল যেতে হলো না। আহির ঘুম থেকে উঠলে তারা তিনজন একসাথে বাইরে খেতে গেল। কাছে পিঠে খুলল। মুলতান শহরটি শান্ত, নীরব হলেও উন্নত। এখানে প্রচুর সুফি সাধকের মাজার রয়েছে। শহরটি প্রাচীন ইতিহাসের নিদর্শক। প্রায় 2000 বছরের পুরনো শহর এটি। দিনের বেলা একটু গরম হলেও বেলা পড়তে পড়তে তা আস্তে ধীরে মিইয়ে যায়। বিকেলের দিকে শান্ত নিরিবিলি রাস্তায় হাঁটলে শান্তি শান্তি লাগে। সায়ান তাদের আশেপাশে ঘুরিয়ে অনেক কিছুই দেখালো। মুলতানের নিরাপত্তার কারণে এখানে একটি সেনা ঘাঁটি রয়েছে। যেতে যেতে সেটিও দেখিয়ে আনলো, যদিও তারা ভেতরে যায়নি। এরই মাঝে ঝুম আর আহিরের মাঝে 2 দফা সংঘর্ষ হয়েছে। যদিও ঝুম বলেছিল সে আহিরের সকল কথা শুনবে, তাকে বখাটে ডাকবে না, কিন্তু সে কথা রাখতে পারেনি। আহির তাকে রাখতে দেয়নি। হাড়ে পজ্জার ছেলে, সারাক্ষণ ঝুমের পিছু লাগে। তখন ঝুম রেগে মেগে বখাটে ডাকে, এখন আবার তাকে তার সাথেই ছ্যাঁকাখোর উপাধিও যুক্ত হয়েছে। কথায় যখন পারে না তখন ঝুম আহিরকে ছ্যাঁকাখোর বখাটে বলেই ডাকে। ব্যাস, তারপর আহির গরম তেলের মাঝে এক ফোঁটা পানি পড়লে যেমন ছ্যাঁত করে ওঠে, ঠিক তেমনই করে ওঠে। তা দেখে ঝুম হেসে কুটি হয়। সাইনেদের দুজনের ঝগড়া দেখে অতিষ্ঠ। এত বড় ছেলে মেয়ে হয়েও এই যে এভাবে ঝগড়া করা যায়, তাও অযৌক্তিক
কারণে তা সে এদের না দেখলে বিশ্বাসই করতো না। অথচ রেগে কাউকে কিছু বললে অন্যজন তার উপর হামলে পড়ে। রাতে তারা তিনজন বাইরে থেকে খেয়ে এলো। আহির জানিয়েছে সে সকাল হলে বেরিয়ে পড়বে। 2 দিন বিনা নোটিসে অফিস কামাই করা হয়ে গেছে, কাল নিয়ে 3 দিন হবে, আর কোনোভাবেই থাকা যাবে না। আহির চলে যাবে শুনে ঝুমের মন খারাপ হয়ে গেল। ও বাড়িতে কত মানুষ আর এখানে তারা একা। শায়ান হসপিটালে থাকলে তাকে একা থাকতে হবে ভেবেই তার আবারও করাচি যেতে মন চাইলো, কিন্তু শায়ানকে ছেড়ে যাওয়া অসম্ভব। আহিরের সাথে আর কথা বলল না সে, উল্টো আহিরের ফোন নিয়ে মেহরুনেসাকে কল দিয়ে আহিরের নামে এটা সেটা বলল। মেহরুনেসাকে বোঝালো সবার নিজস্ব জীবন আছে, তাদের এটা মেনে নিতে হবে। তারা না হয় মাঝে মাঝে এসে ঘুরে যাবে ঝুমের কাছ থেকে। আবার শায়ানের যখন ছুটি থাকবে তখন ঝুম না হয় শায়ানকে নিয়ে করাচি চলে আসবে। ঝুম মেহরুনেসার কথা মেনে নিয়েছে। মেহরুনেসা তাকে বলল বাংলাদেশে যখন আপাতত যাওয়া হচ্ছে না তখন তার উচিত এই দেশে তার ব্যবসাটা নতুন করে শুরু করা। ঝুম অবশ্যই ব্যাপারে ভেবেছিল, কিন্তু মাঝে এত কিছু হলো যে সে কিছু করতে পারেনি। তাছাড়া বাংলাদেশের ব্যবসা নিয়েও সে বিশেষ মাথা খাটাতে পারেনি। আজ একবার তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে দেখবে, কিন্তু ফোনটা যে ও বাড়িতে ফেলে এসেছে। ফোন হাতে আবার আহিরের কাছে গেল। সে কিছুই নিয়ে আসেনি আসার সময়, সেই পরিস্থিতি ছিল না। ভাগ্যিস শায়ান করাচি থেকে আসার সময় তার একটা শাড়ি চুরি করে এনেছিল, সেই এখন সেটাই পরে খুঁজছে। বাইরে গিয়ে অবশ্য সে আর আহির টুকটাক পোশাক কিনেছে। ঝুম ভাবে ডক্টররাও চুরি করতে পারে, তাহলে তার ডক্টর চোর না বলে তার জিনিস চুরি করে। ঝুম ফোন এনে আহিরকে দিল। আহির ঝুমকে দেখলো ভালো করে, মেয়েটার মুখ ভার। কেউ কি আমার উপর রাগ করেছে? ঝুম চোখ তুলে চাইল। না, যেতে তো হবেই আপনাকে। আবার আসবেন কিন্তু ভাইয়া, আসার সময় আমার ফোনটা নিয়ে আসবেন। আর সারা, ঈশাল, মিশাল, আয়ানকেও আনবেন কিন্তু, ঠিক আছে? আহির হেসে ফেল। এগিয়ে এসে ঝুমের মাথায় হাত রেখে বার 2 হাত বুলিয়ে দিল। মেয়েটাকে দেখলে তার নিজের একটা বোনের শখ পূরণ হয়। তাদের দুজনের সম্পর্কটিও খুনসুটিময়। আবার আসবো, মন খারাপ করে না। ঝুম মাথা নাড়ল। আহিরের কথায় সায় জানায়। শায়ানকে বোঝার চেষ্টা করবেন। একা থাকতে খারাপ লাগলে ওর কাছে গিয়ে বসে থাকবেন, ওর দিকে খেয়াল রাখবেন আর নিজের দিকেও, ঠিক আছে? এবারও ঝুম মাথা নাড়ল শুধু, অর্থাৎ সে বুঝেছে। এবার রুমে যান, শায়ান হয়তো অপেক্ষা করছে। আপনার মন খারাপ ভাইয়া? আহির ঝুমের দিকে তাকিয়ে রইল। কেউ এভাবে বুঝেছে তার মনের অবস্থা কখনো? হ্যাঁ, বুঝেছিল একজন, যার মূল্য আহির দিতে পারেনি। অন্তত মন খারাপ নিয়ে জানালা গলিয়ে বাইরে তাকিয়ে আহির, দূর আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে। আচ্ছা, যারা কেমন আছে এখন? তাকে মনে পড়ে তার। जी चाहता है इस दिल को आग लगा के कहीं दूर बैठ के बस तमाशा देखूं। ঝুম বুঝলো পুরোটা। আহিরের মন খারাপ কেন তাও বুঝলো, তাই তাকে একা থাকতে দিয়ে বলল। আল্লাহ সুবহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন ভাইয়া। আমরা যা ভাবি, যা চাই, তিনি তার থেকে ভালো আর বেশি আমাদের দেন। যেমন আমি আপনার ভাইকে পেয়েছি, ঠিক সেইভাবে দেখবেন আল্লাহ সুবহান আল্লাহ তাআলার আপনার জন্যও কাউকে খুব শীঘ্রই পাঠাবেন। সাবধানে থাকবেন ভাইয়া, আসছি। আহির হেসে মাথা নাড়িয়ে সহমত পোষণ করলো। ঝুম ধীর গতিতে বেরিয়ে গেল রুম থেকে। যেতে যেতে আহিরের গলার বেদনাদায়ক সুর শুনতে পেলাম। বাকিটুকু আর শোনা হলো না। চলে এলো ঝুম। তার মনটা বিষণ্ণতায় ডুবে। শায়ান বেডে বসে মেডিকেলের সায়েন্সের কোনো একটি বই পড়ছিল। তার ধ্যান জ্ঞান সবটাই বইয়ে, কিন্তু মন ঝুমের কাছে। মেয়েটা এখন আসছে না কেন কে জানে। সর্বদা তাকে অপেক্ষাই করায়, আবার না দেখতে পেলে কেঁদে ভাসায়। ঝুম রুমে ঢুকতে শায়ান চোখ তুলে তাকালো। ঝুমকে অন্যমনস্ক দেখে কপালে ভাঁজ পড়ল। হয়েছে কি মেয়েটার আবার? আহির কিছু বলেছে? ভালো করে লক্ষ্য করলো শায়ান ঝুমকে। বইটা হাত থেকে পাশে রেখে উঠে দাঁড়ালো। ঝুম তখন দরজার মুখে দাঁড়িয়ে দেয়াল খুঁড়ছে। এটা আবার কেমন অভ্যাস? আরিবা, ঝুম চমকে উঠল। সামনে তাকিয়ে দেখলো শায়ান খুব নিকটে তার। কি হয়েছে? ভাইয়া? আহির কিছু বলেছে? আবার ঝগড়া করেছেন আপনারা? না না, তাহলে? ভাইয়ার মন খারাপ। শায়ান বুঝলো কেন, তাই প্রশ্ন করলো না। ঝুমের হাত ধরে বেডের সাইডে বসিয়ে দিয়ে পাশে নিজেও বসলাম। যারা এখানেই থাকতো, ওনার বিয়ের পর হাজব্যান্ডের সাথে এখানে শিফট হয়। আহির এজন্য এখানে আগের বার এসেছিল। পরবর্তীতে জারা তার হাজব্যান্ডের সাথে অন্য কোথাও শিফট হয়ে যায়।
পুরনো স্মৃতি মনে করে হয়তো কষ্ট পাচ্ছে। ঝুমের চোখ ছলছল করছে। এতক্ষণ দমিয়ে রাখা পানি সায়ানকে পেয়ে গড়িয়ে পড়তে চাইল, কিন্তু সায়ান দিল না। এটা কারো কষ্ট দেখতেই পারে না। হুম, কান্না করা যাবে না। বি স্ট্রং আরিবা। ভাইয়ার জন্য খারাপ লাগছে ডক্টর। আমাদের হাতে কিছু নেই আরিবা, কাঁদে না। সময় দিন ঠিক হয়ে যাবে। হুম। এখন কাছে আসুন তো। মানে? বোকা মেয়ে মানে কি তা বুঝতেই পারেন নাকি? সায়ান মানে বুঝলো না। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো দু হাতে শক্ত করে। কলিজায় ঢুকিয়ে ফেলতে পারলে হয়তো নিশ্চিত হতো সে। ঝুম লজ্জাই পেল, কিন্তু বাধা দিল না। আলতো হাতে সেও সায়ানের কোমরের কাছে টি শার্টটা মুঠো করে ধরল। ওভাবে জড়িয়ে ধরে সায়ান চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ঝুম সায়ানের বাহুতে মাথা রেখে মিনমিনিয়ে বলল, ডক্টর পানি খাবো? সায়ান ভ্রু বাঁকিয়ে তাকালো। ঝুম ভয় পাচ্ছে, কিন্তু কেন? সে অতিরিক্ত কিছু করেনি এখনো। এখন কি জড়িয়ে ধরতে পারবে না? এ কেমন কথা? সায়ান উঠে ঝুমকে তুলল। ঘরে পানি নেই বলে নিজে উঠে পানি আনতে গেল। ঝুম বসে ঘামছে, সে ভয় পাচ্ছে, তার মাথা কাজ করছে না। সায়ান ফিরল পুরো জগ ভর্তি পানি নিয়ে। এক গ্লাস ঝুমের হাতে দিয়ে জগ নিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা কত পানি খেতে পারে সেও দেখবে। এরপর কি অজুহাত দিবে? বাচ্চাদের মতো বলবে নাকি ওয়াশরুম যাব, নাকি বলবে পেট ব্যথা করছে? ক্ষুদ্র হাসি ঠোঁটের কোণে উকি দিল, তাও স্পষ্ট না। ঝুম কাপা কাপা হাতে পানির গ্লাস নিয়ে একটু একটু করে পানি খেলো। সায়ান ধৈর্য ধরে ততক্ষণ দাঁড়িয়ে খাওয়া শেষে গ্লাস দিতে নিলে সায়ান প্রশ্ন করল, আরও খাবেন? সায়ান গ্লাস জগ বেড সাইডে টেবিলে রেখে বাতি নিভিয়ে অন্ধকার করে দিল পুরো রুম। ঘুটঘুটে অন্ধকারে চেয়ে গেল সব চা। ঝুম নীরবে বেড থেকে নেমে পা রাখলো মেঝেতে। এখন অন্ধকার সহ্য করে নিয়েছে চক্ষুদয়। পা বাড়িয়ে জানলার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও আকাশ পরিষ্কার ছিল। বাইরে থেকে মৃদু আলো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। উত্তাল বাতাস, পর্দা উড়ে যাচ্ছে এখনো। সায়ান বেডের সাইডে দাঁড়িয়ে ঝুমকে দেখছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করেও আজ ব্যর্থ হলো সে। এখন কোনো বাধা নেই। ঝুম চাইলেও সে মানবে না। তার আজ ঝুমকে খুব করে লাগবে। অনেক হলো সময় দেওয়া, অপেক্ষা করা। এসব বাচ্চামো খেলা শেষ করবে আজ সে। পা বাড়িয়ে ঠিক ঝুমের পেছনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ছাপটায় ঝুম অনেকটা ভিজে গিয়েছে। মনে মনে সে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। নতুন জীবন শুরু করার আগে সে সায়ানকে অতীতের সব কিছু বলে দিবে, কিন্তু সায়ান তাকে সেই সুযোগ দিল না। শাড়ির ভাঁজে হাত দিয়ে কাছে টেনে নিল। পিঠের খোলা অংশে নাক ডুবিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, আজ একটু আবার বেশি অসভ্য হই, বারণ করবেন না প্লিজ। জোর করে হলেও আপনাকে একান্ত নিজের করে নেব, তার জন্য আগেই সরি বলে দিলাম। ডক্টর আগে আমার কথা শুনুন, আমার কিছু বলার আছে আপনাকে। পরে শুনবো। না না, এখন আমার অতীত নিয়ে অনেক কিছু বলার আছে। ঝুম ব্যস্ত হয়ে পড়ল নিজেকে ছাড়াতে, কিন্তু সায়ান আজ ছাড়তে নারাজ। পেছন থেকে শক্ত করে দু হাতে তুলে নিল। কিন্তু আমি এখন কিছু শোনার মোডে নেই পাখি। সায়ান সত্যিই শুনল না। ঝুমের এত আকুতি মিনতি শুনল না। ঝুম ছটফট করলো, বলতে চাইল, কিন্তু সায়ান তার একটা কথাও কানে তুলেনি। সবসময় ঝুমের করা অভিযোগকে বুড়ো আঙুল দেখিয়ে শরীরকে সম্পূর্ণ ভার মেয়েটার উপর ছেড়ে দিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। প্রথমে আস্তে ধীরে, পরপর ভীষণ উতলা হয়ে চুমু খেলো। ঝুম নিঃশ্বাস নিতে না পেরে ঠেলে দূরে সরাতে চাইল। সায়ান হঠাৎ হিংস্র হয়ে উঠল। ঝুমকে ছেড়ে দিয়ে সেকেন্ড কয়েকের জন্য উঠে নিজস্ব কৌশলে টি শার্ট খুলে সেই টি শার্ট দিয়ে ঝুমের দুহাত বেঁধে ফেলো। এইভাবে সায়ানকে বদলাতে দেখে ঝুম কেঁদে ফেললো। ভয় পেয়েছে সে। বলেছিলাম আজ আপনার না শুনবো না। শুনেনি। পাষাণ লোকটা একটা কথাও শোনেনি। সারাত মেয়েটাকে কষ্ট দিয়েই গেল। একসময় ঝুম না পারতে কেঁদেই ফেলো। অনুনয় করে বলল ছেড়ে দিতে। সায়ান তখন অবাক হয়। প্রথমবার? ঝুম কেঁদে কেটে অস্থির। কোনোরকম মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। সায়ানের ঠোঁটে তখন বিশ্বজয়ের হাসি। সে এতটা আশা করেনি। ঝুঁকে ঝুমের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, অভ্যাস হয়ে যাবে। কিন্তু মেয়েটা অভ্যাস করতে পারেনি। সায়ান চূড়ান্ত অসভ্য হলো। ঝুমকে খুব খুব কাঁদালো। শেষ রাতের দিকে ঝুম জ্ঞান হারিয়ে
সায়ানকে জিতিয়ে দিল। ঘড়িতে সময় সকাল 9টা। ঝুম এখনো ঘুমে বিভোর। সায়ান তার পাশে শুয়ে এক হাত মাথার নিচে রেখে কাত হয়ে তাকে দেখছে। ঝুম জ্ঞান হারিয়েছে বুঝেই তখন সায়ান থেমে গিয়েছিল। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে। অমানুষের মতো মেয়েটার উপর নিজেকে চাপিয়ে দিয়েছিল ভেবেই এখন তার খারাপ লাগছে। ঝুম জ্ঞান হারানোর পর সায়ান ব্যতিব্যস্ত হয়ে তার জ্ঞান ফিরিয়েছিল। জ্ঞান ফেরার পর থেকে সে গুনগুনিয়ে কেঁদেছে মেয়েটা। সায়ান কোনো রকম ফ্রেশ করিয়ে শুধু ঔষধ দিয়েছিল। তারপর থেকে সে ঘুম, কিন্তু সায়ানের আর ঘুম হলো না। কি করেছে এটা ভেবে ভেবে সে অনুতপ্ততায় ভুগছে। ঝুম কীভাবে প্রতিক্রিয়া করবে কে জানে। আহির ভোর হতে বেরিয়ে পড়েছে। সে চেয়েছিল ড্রাইভ করে যাবে, কিন্তু সায়ান দিল না। ছেলেটার মন ঠিক নেই জানে সে। তাছাড়া আহির ভোরে ঘুম থেকে উঠে টলতে থাকে। এই অবস্থায় ড্রাইভ করা ঠিক হবে না ভেবেই সে আগে থেকেই ওকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার জন্য লোকের ব্যবস্থা করে রেখেছিল। আহির প্রথমে বারণ করলেও পরে ঠিক মেনে নিয়েছে। সত্যি বলতে তার ঘুম পাচ্ছে। এই অবস্থায় ড্রাইভ করলে নির্ঘাত কিছু একটা হয়ে যাবে। যাওয়ার আগে ঝুমের সাথে দেখা হলো না তার। সায়ানকে বলল ঝুমের শরীরে বিশেষ ভালো না। কাল রাতে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে। রাতে ঘুমাতে পারেনি একদম। ভোরের দিকে একটু চোখ বুজেছে, এখন নাড়াকে উত্তম। দারুণভাবে মিথ্যাটা বলে সে একটু অনুতপ্ত হলো না। আহির অবশ্য বিশ্বাস করলো কি না সেই বলতে পারবে। বেরিয়ে যাওয়ার আগে সায়ানকে হুমকি দিয়ে গেল ঝুমকে কষ্ট দিলে সে এসে তার বোনকে করাচি নিয়ে যাবে। সায়ান বিশেষ পাত্তা দিল না তার কথায়। একবার যখন তার বউ হাতে চলে এসেছে এখন আর ছাড়াছাড়ি নেই কোনো। ঝুমের যখন ঘুম ভাঙলো তখন দুপুর 3টা। চোখ খুলে ওভাবেই পড়ে রইল কতক্ষণ। তারপর আস্তে ধীরে উঠে বসলো। রাতের মতো খুব ব্যথা না থাকলেও এখনো অল্প ব্যথা রয়ে গেছে। ভাবলো ভালোভাবে ঘরটা দেখে নিল সে। সায়ানকে কোথাও দেখা গেল না। বেড ছেড়ে নামতে গেলে লক্ষ্য করলো শরীরে তার সায়ানের একটা টি শার্ট, ছোট্ট শরীরে যা বিশাল বড় লাগছে। আস্তে করে এক পা ফেলে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এলো। পরেছে হালকা গোলাপি রঙের গোল জামা। লম্বা চুলগুলো একদম ভিজে। চুল মুছতে মুছতে ঘরে লাগোয়া আয়নার সামনে এসে দাঁড়ালো সে। গলার আশেপাশে ছোপছোপে দাগ। মেজাজ খারাপ হয়ে আছে ঝুমের। সায়ান এলো হাতে খাবারের প্লেট নিয়ে এসে বিরিয়ানি এনেছে। মূর্তি পুরো ঘর ঘ্রাণে ভরে গেল। ঝুম দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। সায়ান এগিয়ে এসে প্লেটে টেবিলের উপর রেখে ঝুমের থেকে তোয়ালেটা নিয়ে ঝুমের চুল মুছতে লাগলো। ঝুম কথা বলো না একদম। চুলে ফুলে আছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এখন সায়ান কিছু বললে ফেটে পড়বে তার উপর। সায়ান তাই নিজেও কিছু বলল না। চুল মুছে টেনে বিছানায় বসালো ঝুমকে। তারপর নিজ হাতে তুলে খাবার খাওয়ালো। ঝুম ভদ্র মেয়ের মতো খেয়েছে। তার খুব ক্ষুধা পেয়েছিল, তাই তালবাহানা করলো না। একই প্লেটে দুজনই খেয়ে নিল। খাওয়া শেষে সায়ান ঝুমকে রেখে প্লেট নিয়ে ঘরে বাইরে চলে গেল। ঝুম তার যাওয়ার পানে তাকে রাগে গজগজ করতে করতে আবার শুয়ে পড়লো। বাজে লোক একটা। আগে তো অন্যায় করেছে, আবার ভাব দেখাচ্ছে এখন অসভ্য। বিড়বিড়ে সায়ানকে আপন মনে ধুয়ে দিচ্ছে সে। ঠিক তখনই অনুভব করলো তার পাশে শুয়ে পড়েছে সায়ান। সে খুব সাবধানে ঝুমকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, সরি বলবো না এবার, তবে আমি আপনাকে এতটা কষ্ট দিতে চাইনি বউ। আর রাগ করো না, আসেন আদর করে দেই। ঝুম রাগ চোখে ফিরে তাকালো। দুই হাতে ঠেলে সরিয়ে দিতে চায়। ছাড়ুন অসভ্য লোক, আমি কিছু ভুলিনি। পাষাণ কেউ এভাবে এত নিষ্ঠুর কি করে হয়? কত করে বললাম তাও ছি। সায়ান মুখটা করুণ করে ঝুমকে নিজের দিকে ঠেলে আরো টেনে বলল, ছি বলছেন কেন? আমার অধিকার ছিল। আর তাছাড়া দোষ কি শুধু একা আমার, আপনার নেই? ঝুম অবাক হয়ে গেল ওর কথায়। তার দোষটা কি? আমি কি করেছি? আপনি তো সব করেছেন। আপনাকে দেখলে নিজের উপর কন্ট্রোল থাকে না। মেজাজ খারাপ হলো ঝুমের। বেশরম লোক কথার কিস্রে। দূরে থাকুন আপনি আমার থেকে। সায়ান দূরে গেল না, বরং আরো কাছে এগিয়ে এসে বলল, যখন বলছিলেন না তখনই পারলাম না দূরে থাকতে, আর এখন তো অসম্ভব। প্রথম দর্শনে আমাকে হসপিটাল পাঠিয়েছিলেন, কত সহ্য করেছে তা একমাত্র আমি জানি। এত কিছুর পর যখন আপনাকে পেলাম তখন নিজের উপর কি করে নিয়ন্ত্রণ রাখি বলুন? ঝুম অবাক হয়ে শুনল তার চোখে প্রশ্ন। যেদিন বৃষ্টিতে ভিজছিলেন ছাদে, ওখানে আমি ছিলাম।
প্রথম দেখায় বুকে ব্যথা তুলে দিলেন মেয়ে। সেই ব্যথা কাল রাতে আপনাকে পাওয়ার পর কমলো। ঝুম লজ্জা পেল, চোখ নামিয়ে আরো একটু কাছে ঘেঁষে গেল সায়ানের। সায়ান আহ্লাদে আঁকড়ে নিল। সেদিনের পর আমি নিজেকে খুঁজে পাইনি আরিবা। আপনাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত ভেবে গেছে কিভাবে কি করব। পাশে ছিলেন কিন্তু ছুঁতে পারেনি। এই কষ্ট কেমন জানেন? বুকের ভিতর চলতো খুব, কিন্তু জড়িয়ে ধরতে পারতাম না। বিয়েটা আপনার ইচ্ছাতে না করলেও আমার আফসোস নেই। আমি আপনাকে চেয়েছিলাম সারা জীবনের জন্য। আপনি বোঝেননি আমায়। দিনের পর দিন অপেক্ষা করেছে আপনি নিজ থেকে আসবেন এই ভেবে, কিন্তু আসেননি। এরপরে কীভাবে ভালো ছেলে হয়ে থাকি আপনিই বলুন। আপনাকে কাছে পর ইচ্ছে আমার রক্তে রক্তে ছুটত। ঝুম লজ্জায় আর তাকাতেই পারল না। বেশরম লোকটার কি একটুও লজ্জা করছে না? কি সব অসভ্য কথা বলে যাচ্ছে। চুপ করুন ডক্টর। সায়ান হেসে ফেল শব্দ করে। ঝুম তার হাসি শব্দে আরো গুটিয়ে এলো। আপনি আমায় ব্যথা দিয়েছেন। সরি, নেক্সট টাইম দিব না। মুখে বলল, সায়ান জানে সে কথা রাখবে না। মেয়েটাকে কাছে পেলে সে অন্য এক মানুষ হয়ে যায়। জ্ঞান বুদ্ধি কাজ করে না, পিছে ফেলতে ইচ্ছে করে। অথচ তার বউ নাজুক পাখি, একটুতেই নেতিয়ে পড়ে, দুর্বলতা কাজে না। মনে মনে ভেবে নিল কিছু টেস্ট করিয়ে নিবে একবার। ডক্টর, সায়ানের ধ্যান ভাঙল। হুম। কাল বলেছিলাম কিছু বলতে চাই আপনাকে, হ্যাঁ। এখন বলি। ঝুম তার চোখের দিকে তাকে। সায়ান ঝুমের অস্থিরতা বুঝলাম। ইচ্ছা না করলে দরকার নেই, আমার কিছু জানার দরকার নেই। আপনি আমার কাছে আছেন, এটাই যথেষ্ট। ডোন্ট প্যানিক। কিন্তু আমি বলতে চাই ডক্টর। আচ্ছা শুনবো, আপনি শান্ত হন, আমি সাথে আছি। ঝুম অনেকক্ষণ সায়ানের বুকে চুপটি করে শুয়ে রইল। কথাগুলো সাজিয়ে বলতে লাগলো তার জীবনের বিভীষিকাময় অতীত। আমার পরিবার ভীষণ প্রভাবশালী ছিল, কিন্তু বাবার পরিবার নিম্ন মধ্যবিত্ত ছিল। তাছাড়া বাবার পরিবারকে নানা ভাইয়ের খুব একটা পছন্দও ছিল না, তাই বাবাকে নানা ভাই মেনে নেয়নি। পরবর্তীতে বাবা আম্মাকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। আম্মা একমাত্র আদরের মেয়ে ছিল। নানা ভাই মামারা খুব ভালোবাসতো আম্মাকে। সেই মানুষ যখন তাদের সমাজে অপমানিত করে, তাদের অপছন্দের মানুষকে বিয়ে করে, তখন তারা মেনে নিতে পারেনি। নানা ভাই মামারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আব্বা ভেবেছিল কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে হয়তো, কিন্তু আম্মা জানতো নানা ভাই মেনে নিবেন না। বাবা আম্মাকে নিয়ে তাদের বাড়ি এলো। আমার আম্মার গায়ের রং কালো ছিল। দাদি ফুপির চোখের কাটা হয়ে উঠলো শুরুতেই, কিন্তু মুখ বুজে রইল। সোনা ডিম পাড়া হাঁস কিনা। শুরুতে সবাই উপরে উপরে ভালো সেজে থাকলেও যত দিন যেতে লাগলো সবার আসল রূপ তত বেরিয়ে এলো। আম্মা বুঝতে পারলো বাবা তাকে সম্পত্তির জন্য ভালোবাসার জালে ফাঁসিয়ে বিয়ে করেছে, কিন্তু ততদিনে যে অনেক দেরি হয়ে গেছে। নানা ভাই আম্মাকে ত্যায্য করলো। শুরু হলো আম্মার উপর দ্বিগুণ অত্যাচার। আগে দাদি আর ফুপির অত্যাচার ছিল, তাতে যোগ দিল বাবাও। কয়েক মাস যেতে না যেতেই আম্মা বুঝতে পারলো নতুন অতিথির আগমন। খবর পেয়ে দাদি চোখ মুখ কুঁচকে বলল তার ছেলে নাতি চাই। আম্মা আতঙ্কে পড়ে গেল। দোয়া করতে থাকলো রবের কাছে যেন যে আসে সে সুস্থ এক জীবন পায়। সবার আশায় ভাটা ফেলে আম্মার জীবনের কাল হয়ে জন্ম নিলাম আমি। শুরু হলো আম্মার জীবনের নরক যন্ত্রণা। আব্বা ততদিনে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার জন্মের আগে যাও বাড়ি আসতো, কিন্তু আমার জন্মের সংবাদ পেয়ে তাও বন্ধ করে দিলেন। ছোট থেকে দাদির খোঁটা শুনে বড় হয়েছি। আম্মাকে দেখতাম দাসীর মতো সারা দিন রাত খাটতো, তাও কারো মন পেত না। রাত হলে আমার চোখের পানি বাঁধ মারত না। সবটাই দেখেছি আমি। মেয়ে হয়ে জন্ম নিয়ে নিজেকে পাপী মনে হতো আমার। চাচাতো ফুপাতো বোনদের সবাই যেখানে যত্ন করতো, সেখানে আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিত, কটু কথা বলে ছোট করতো। বাবা বাড়িতে এলে এমন দিন ছিল না যেদিন আম্মার গায়ে হাত তুলতো না। আম্মা নীরবে কাঁদতো। ছোট ছিলাম, কিন্তু ততদিনে বুঝতে শিখেছিলাম সবটাই। আম্মার জীবনটা নষ্ট করে ওদের শান্তি হয়নি বলে আমার জীবনটা অন্ধকারে ডুবানোর ব্যবস্থা করলো। বাবার একটা বোন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতেই বেশি থাকতো। বুঝ হওয়ার পর থেকে দেখেছি দাদির সাথে মিলে আম্মাকে বিভিন্নভাবে অত্যাচার করতো। ফুপির বড় ছেলে নয়ন ভাই তখন 18 বছরের তাগড়া যুবক। দেশের বাইরে পড়তে যাবে বলে ফুপি জোর করে তার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। 12 বছরের বাচ্চা মেয়ে ছিলাম আমি, বুঝতে শিখিনি কিছুই। বিয়ে কি সংসার কি কিছুই জানতাম না। আমার পুরো দুনিয়া জুড়ে ছিল আমার আম্মা। এ বিয়েতে আমার মত ছিল না। বিরোধিতা করায় বাবা আম্মাকে খুব মারলো। দাদি ফুপি হাত পা বেঁধে মারলো আমায়। বললো বিয়ে না করলে আমাকে মেরে ফেলবে তারা। ছোট ছিলাম তো, ভয় পেয়ে গেলাম আম্মাকে হারানোর।
ভয় পেয়ে রাজি হয়ে গেলাম আমি। মারের চোটে ভীষণ জ্বর এলো গায়ে। সেই অবস্থায় কাঁপতে কাঁপতে জীবনের প্রথমবার কবুল বললাম। বিয়ের পর ওরা চাইলো নয়ন ভাইয়ের সাথে এক ঘরে রাখতে, কিন্তু আম্মা নিজের জীবন বাজি রেখে সেদিন ঢাল হয়ে রইলো আমার। দরজা বন্ধ করে আমাকে নিয়ে পড়ে রইলো ঘরের মধ্যে। মা মেয়ে সারা রাত জ্বরে পড়েছি। ওরা চেঁচালো, আমাকে বাজে ভাষায় গালি দিল, কিন্তু আম্মা আমাকে সেদিন এক মুহূর্তের জন্যও ছাড়লো না। পরের দিনও আম্মা আমাকে নিয়ে ঘর থেকে বেরোলো না। জ্বরে ক্ষুধায় কাতরাতে কাতরাতে যখন আম্মাকে বললাম, আম্মা ক্ষুধা পেয়েছে, ভাত খাবো, আম্মা সেদিন আমায় বুকে জড়িয়ে হু হু করে কেঁদে বসিয়েছিল। আমি বুঝেছিলাম আমার আম্মার কষ্ট, তাই আর খেতে চাইনি আমি। নয়ন ভাই সেদিন বিকেলে দেশের বাইরে পাড়ি জমালে আম্মা আমাকে নিয়ে ঘর ছেড়ে বের হয়। তারপর আম্মার সাথে আমার 2 দিন দেখা হয়নি। কি হয়েছিল আমি জানি না, কিন্তু যখন আম্মাকে কাছে পেলাম আমার সারা শরীরে অনেক অনেক দাগ ছিল, চোখের নিচে কালি পড়েছিল। আমি আম্মাকে দেখে বুঝেছিলাম আমার সাথে খুব খারাপ কিছু হয়েছে। তখন না জানলেও পরে জেনেছিলাম আমার বাবা নামের পশুটা আমার আম্মাকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছিল। আমাকে বাঁচানোর অপরাধে আমার আম্মা ধর্ষণের শিকার হয়েছিল। কতটাও অমানুষ হলে কেউ নিজের স্ত্রীকে শাস্তি দিতে অন্য পুরুষের হাতে তুলে দেয়, বুঝতে পারছেন ডক্টর? আমার আম্মা সেদিনের পর হাসতে ভুলে গেল। আমি বুঝেছিলাম আমি ওদের কথা না শুনলে আম্মাকে আরো শাস্তি দেবে, তাই ওরা যা বলতো তাই শুনতাম। ওই বয়স থেকে আমাকে শাড়ি পরতে বাধ্য করা হলো, আমি মেনে নিলাম। আমার আম্মা আমাকে নাচ শিখালো, তাও ছেড়ে দিলাম। দিন রাত ওদের কাজ করে দিতাম। বাড়ির বউ বলে এক একটা জিনিস চাপিয়ে দিত জানেন। ভুল হলেই মারতো, শাস্তি দিত, অন্ধকার ঘরে আটকে রাখতো, খেতে দিত না। অনেকবার তো গরম খুন্তি ছেঁকাও দিয়েছে। আমার নিজেকে বাঁচাতে না পারলেও আমাকে বাঁচানোর চেষ্টা করতো, মা পাখির মতো বুকের সাথে আগলে রাখতো। আব্বা ওই দিনের পর বাড়ি আসা একদম বন্ধ করে দেয়। আমি একটু স্বস্তি পাই এই ভেবে যে আম্মাকে কেউ অমানুষের মতো মারবে না। আর আস্তে ধীরে বড় হতে লাগলাম, আর ওদের নিয়মের অত্যাচার বাড়তে লাগলো। সেবার এইচএসসি পরীক্ষার পর ফুপি এলো কিছু কাগজ নিয়ে। শুনতে পেলাম আমার আর নয়ন ভাইয়ের ডিভোর্স পেপার। বিদেশে গিয়ে বড়লোক বাবার মেয়ের প্রেমে পড়েছে শুনে ফুপি ডিভোর্স পেপার তৈরি করলো। বড়লোক বাবার মেয়ে যা পাবে তা তো সব তার ছেলেরই হবে। আম্মা দ্বিরুক্তি করলো না, আমাকে বললো সিগনেচার করে দিতে। আমার উপর আমার ভরসা ছিল তাই প্রশ্ন করলাম না, সিগনেচার করে দিলাম আমি। আমার মাঝে কোনো অনুভূতি ছিল না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আর কেউ আমার উপর বাড়ির বউয়ের নিয়ম চাপিয়ে দেবে না, দাদি ফুপির মার খেতে হবে না। আম্মাও যেন হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু তখনও যে আরো বড় ঝড় অপেক্ষা করছিল জানতাম না। সেদিন রাতে আম্মা আমাকে নিজ হাতে খাইয়ে দিল। পরীক্ষার রেজাল্ট তখনও দেয়নি, সবে পরীক্ষা শেষ। বহুদিন পর আম্মা অনেক কথা বলল, সামনে কোথায় পড়বো, কোন বিষয়ে পড়বো, এসব নিয়ে আমাদের অনেক কথা হলো। আমি আম্মাকে জড়িয়ে ঘুমালাম। আম্মা মাথায় হাত বুলিয়ে দিল। ঘুম ভাঙলো আম্মার ডাকে, বললো ফ্রেশ হয়ে আসতে। আমার কথা মতো ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি বসার ঘরে আব্বার সাথে নতুন এক মহিলা আর 2টো বাচ্চা, বড় একটা মেয়ে আর ছোট একটা ছেলে। মেয়েটার বয়স আনুমানিক 13-14 হবে, আর ছেলেটার 9-10। আমি স্থির তাকিয়ে দেখলাম, বুঝতে সমস্যা হলো না এরা কারা। তাকালাম আম্মার দিকে, সে নির্বিকার। কাছে গিয়ে আম্মার আঁচল ধরে দাঁড়ালাম আমি। আম্মা আমাকে দেখে হাসলো, কি নির্মল সেই হাসি। আমার আম্মা হাসলে এত বেশি সুন্দর লাগে ডক্টর। অনেকগুলো বছর পর আমি আমার আম্মাকে হাসতে দেখলাম, আর সেটাই তার শেষ হাসি ছিল। সেদিন আম্মার বুকে মুখ গুজে শুয়েছিলাম আমি। আবিরা, আম্মু আমার পৃথিবীতে নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না। সবাই তোমার সুযোগ নিতে চাইবে, প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। নরম মানুষ কাদার মতো হয়, চালাক মানুষরা নরমদের কষ্ট দিয়ে বোকা বানায়। আমার আম্মু কখনো বোকা হবে না, নিজেকে সামনে রাখবে, দুনিয়ায় খারাপ মানুষ থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। মনে থাকবে, আলমারিতে একটা ব্যাগ আছে, ব্যাগে একটা ফোন, কিছু টাকা আর প্রয়োজনীয় কাগজ আছে। রেজাল্ট দেওয়া পর্যন্ত এই বাড়িতে মুখ বুজে থেকে যাবে। আর হ্যাঁ, অবশ্যই নিজের খেয়াল রাখবে। ঘুমাবে যখন দরজা ভালো করে আটকে নেবে। কাউকে বিশ্বাস করবে না, কাউকেই না, এ বাড়ির কাউকেই তো অবশ্যই না। রেজাল্ট যেদিন দিবে সেদিন ওই ফোন নিয়ে যাবে। ব্যাগে একটা নাম্বার আছে আর ঠিকানা আছে, ওই ফোন থেকে কল করবে, বাকিটা সে বুঝে দিবে। আম্মুর উপর বিশ্বাস রাখবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তোমার ভালো করুক।
অবুঝ আমি বুঝতে পারিনি আমার আম্মা আমাকে সুরক্ষিত করতে কতগুলো বছর ধরে নিজেকে শেষ করে গেছে। সকালে ঘুম থেকে উঠে আম্মাকে একইভাবে পাই। ঘড়িতে তখন সকাল 9টা। আমার আম্মা খুব ভোরে ওঠে, নামাজ পড়ে বাড়ির কাজ করে, কিন্তু সেই দিন ওঠেনি। সারাদিনের মতো সেই নিষ্ঠুর দুনিয়ায় আমায় একা করে চলে যায়। আমি কাঁদিনি একদম, জানেন, একটুও কাঁদিনি আমি। আমার আম্মার কষ্ট থেকে মুক্তি পেয়েছে বলে ভালো লাগছিল আমার। আমি আম্মার শক্ত ঠান্ডা শরীরটার সাথে লেপ্টে রইলাম। আমাকে গোসল করানো হলো। আমি দেখেই গেলাম মানুষরূপী অমানুষগুলোর নাটক। যারা জীবিত থাকতে আমার আম্মার জীবনটা নরক সম বানিয়ে দিয়েছিল, তারা আজ আম্মার মৃত্যুতে কেঁদে নাটক করছে, জানেন। আমার আম্মার খাটিয়ে আমাকে তুলতে দেয়নি ডক্টর, কারণ আমি মেয়ে। মেয়েদের তো সেই অধিকার নেই। আমি আমার আম্মাকে শেষবার কাছ থেকে পাইনি ডক্টর। আম্মা যাওয়ার পর বাবার দ্বিতীয় স্ত্রী আমায় মেনে নিতে পারলো না, আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আমি আম্মার কথা মতো চুপ করে সহ্য করলাম। আম্মার দেয়া ব্যাগে 20,000 টাকা, একটা বাটন ফোন, একটা ছোট কাগজে বিথি নামের কারো ঠিকানা আর ফোন নাম্বার, আর আমার নামের একটা ব্যাংক অ্যাকাউন্টের চেক ছিল। রেজাল্টের দিন ফোন নিয়ে বের হলাম আমি। ভালো রেজাল্ট না হলেও যে ফেল করব না জানতাম, হলেও তাই। আসার পথে বিথি নামের ব্যক্তিকে কল করলাম আমি। তার সাথে কথা বলে বাড়িতে ফিরে জানতে পারি আমার বিয়ে, তাও 2 বাচ্চার বাবার সাথে। আমি নীরবে হাসলাম। সেদিন ভোররাতে আম্মার দেয়া ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে অজানার পথে। বিথি আন্টি আমার ছোটবেলার সব থেকে প্রিয় বান্ধবী। বিপদের দিনে আম্মা তার কাছেই সাহায্য চায়, হয়তো আগে থেকেই বুঝেছিল কিছু। আম্মা পালিয়ে আসার সময় অনেক স্বর্ণের গয়না নিয়ে এসেছিল, যার অধিকাংশ দাদি নিজে রেখে দিলেও আম্মা নিজের কাছেও রেখেছিল কয়েকটা, যা আম্মা আমার ভবিষ্যতের জন্য বিক্রি করে দিয়ে আমার নামে অ্যাকাউন্ট খুলে তাতে রাখে। আমার আমার প্রিয় নূপুর জোড়া আমার পায়ে পরিয়ে দেয় আম্মা। বাড়ি থেকে পালিয়ে আমি ঢাকা বিথি আন্টির কাছে উঠি। সেদিন আন্টি নিজে আমায় নিতে এসেছিল। কিছুদিন ওখানে থেকে কয়েকজন মেয়ের সাথে আলাদা বাসায় উঠি। শুরু হয় আমার নতুন পরীক্ষা। আমার স্বপ্ন পূরণ করতে ভর্তি পরীক্ষার জন্য নেমে পড়ি আমি। আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আর আমার দোয়ায় শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি পড়ার সুযোগ পাই আমি। এর মাঝেও যে কত কত হেনস্থা হতে হয় তা শুধু আমার আল্লাহ আর আমিই জানি। পুরুষ নামের কিছু অমানুষের করা অত্যাচার প্রতিনিয়ত সহ্য করতে হতো আমায়। পড়াতে গেলেও রক্ষা পেতাম না। শেষে না পেরে অনলাইন ব্যবসা শুরু করি। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। এখন আমি প্রতিষ্ঠিত। আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি ডক্টর। ঝুম কাঁদছে, খুব কাঁদছে। আমার কথা তার ভীষণ মনে পড়ে। কতগুলো বছর হলো আম্মাকে দেখে না, আম্মার কবর ছুঁতে পারে না। এতগুলো দিন সে একাই কষ্ট বয়ে বেরিয়েছে, কাউকে বলতে পারেনি। এর আগে তার আপন বলতে কেউ ছিল না। সায়ান ঝুমকে ছেড়ে উঠে বসলো। ঝুম অবাক হলো। বড় বড় চোখ দুটো পানিতে পরিপূর্ণ। মনে ভয় বাসা বাঁধছে। শানকে তাকে ভুল বুঝবে, এখন দূরে সরিয়ে দিবে, আর ভালোবাসবে না। শব্দ করে নিঃস্ব মানুষের মতো কেঁদে দিল এবার ঝুম। সেও উঠে বসল। আমি আপনাকে আগেই বলতে চেয়েছিলাম সবটা ডক্টর। আমার এই অতীতের কথা বিয়ের আগেই বলতে চেয়েছিলাম আমি। আম্মাকে বারবার বলেছিলাম আমার কিছু বলার আছে, কিন্তু শোনেনি সে। আম্মা বলেছিল আগে বিয়ে করতে, বিয়ের পর আপনাকেও বলতে চাইলাম, কিন্তু পারিনি আমি। বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাইনি ডক্টর। আমায় ভুল বুঝবেন না, আমায় দূরে ঠেলে দিবেন না ডক্টর। ঝুমের কণ্ঠে আকুতি। সায়ন নির্বিকার তাকে দেখলো, হাত বাড়িয়ে টেনে নিল নিজের কোলে, বসিয়ে দিল ঝুমকে। এমনটা করায় ঝুম ভরকালো, অনেক বেশি ভরকালো। সেই পানিপূর্ণ চোখে সায়নের সাথে দৃষ্টি মিলিয়ে বুঝতে চাইলেও সায়নের মনের খবর, কিন্তু আফসোস বরাবরের মতো এবারও সে বুঝলো না। সায়ন ঝুমকে কোলে নিয়ে ওভাবে বেডে হেডবোর্ডের সাথে মাথা এলিয়ে দিল। আলতো হাতে ঝুমের মাথাটা নিজের বুকের বাঁ পাশে নিয়ে বলল, আমি আগে থেকে জানতাম। ঝুম ভীষণ অবাক হলো। মাথা তুলে কিছু বলতে চাইলো, কিন্তু সায়ান তাকে মাথা সরাতে দিল না। বাঁ হাতটা ঝুমের কোমরে রেখে ডান হাতটা দিয়ে ক্ষণে ক্ষণে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন হসপিটাল থেকে বাড়িতে গেলাম ওই দিনই আপনার ব্যাপারে খোঁজ লাগাতে লোক লাগিয়েছিলাম, কিন্তু আমি তখনও জানতাম না আপনি এই দেশের না। পরবর্তীতে ইনফরমেশন পাওয়া যায় আপনি বাংলাদেশ থেকে এসেছেন। ভীষণ অবাক হয়েছিলাম। ভালো লাগলো তো লাগলো, বাংলাদেশে মেয়ে কে লাগলো, কি ভাগ্য আমার। এরপর আপনাদের দেশের সেনাদের সাহায্য নিতে হয় আমার। তারাই মূলত আপনার ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করে। যদিও হয়তো ডিটেলসে জানতাম না, তবে মেজর ব্যাপারগুলো জানা ছিল।
মূলত এই কারণে বিয়ের দিন আপনার কথা শুনতে চায়নি। আম্মা জানতো সবটা। আম্মা আপনাকে ভীষণ ভালোবাসে আরিবা। নিজের কাছে রাখার জন্য এটা স্বার্থপর হওয়া কি অন্যায়? ঝুমের চোখে পানি। সে দুদিকে মাথা নেড়ে তার উত্তর বুঝিয়ে দিল। সায়ান মৃদু হেসে তাকে আরো কিছুটা কাছে টেনে নিল। নাকের ডগায় ছোট্ট ছোট্ট চুমু খেয়ে বললাম, ঈশালকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? সে আপনাকে সেদিন এয়ারপোর্ট থেকে নিয়ে না আসলে আজ আমি আপনাকে এত কাছে পেতাম কিভাবে? ঝুম বিস্মিত। তার চোখ তুলনামূলক বেশি বড় লাগছে। আপনি কি করে জানলেন? আমরা তো কাউকে বলিনি এই ব্যাপারে। ডক্টর সায়ান দেখলো তার অবুঝ বউকে, ঘনিষ্ঠ হয়ে চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে বলল, ঈশালকে একটু ভয় দেখিয়েছিলাম, বাকিটা সে নিজে বলেছে। এমন লেম এক্সকিউজ বিশ্বাস করার মতো? সে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো। ঝুম মুখ ফুলালো। সে আগে এমন মোটেও ছিল না, কিন্তু এই লোকের কাছে আসলে এমন বোকা বোকা কাজ করে। প্রিয় মানুষের কাছে বুঝি সব মেয়েরাই বাচ্চা হয়ে যায়। ঝুম অনুভব করলো সায়ান ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। ঝুমের খোলা চুল পিঠ থেকে এখন কাঁধ ছড়িয়ে সামান্য এলোমেলো ভাবে স্থান করে নিয়েছে। সায়ান একের পর এক ঠোঁটের আবৃত ছোঁয়া দিয়ে যাচ্ছে পিঠ, কাঁধ, গলায়। ঝুম চোখ বুজে অনুভব করে গেল সবটা, কিন্তু বাধা দিল না। শুরুতে সায়ান নরম আদরে আগলে নিলেও এখন সে রীতিমতো অত্যাচার করছে ঝুমকে। ব্যথায় ঝুমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লাম। ব্যথা পাচ্ছি। সায়ান থেমে গেল। মাথা নামিয়ে ঝুমের পিঠের সাথে তার কপাল ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বার কয়েক নিজেকে বুঝ দিল। তারপরে চোখ তুলে ঝুমের গলা, কাঁধে চোখ বুলিয়ে দেখলো ক্ষতগুলো। আত্মতৃপ্তিতে ভরে গেল মনটা তার। ক্ষতগুলো দেখলে মনে হয় ঝুম শুধু তার, একমাত্র তার। দিন দিন সে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ঝুমের জন্য, যা ঝুমের ক্ষেত্রে বাজেভাবে প্রভাব ফেলছে। ঝুম খাচ্ছে, ব্যথা করছে জায়গাগুলোতে। লোকটা এত জোরে কামড় দেয়, ভীষণ জলে, তখন আসতে দিলে কি হয়? সায়ান তাকে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে বললাম, বেশি লেগেছে? ঝুম যেন আদরে বিড়াল ছানা আহ্লাদি হয়ে উঠে মুহূর্তে। সায়ান মাথা নামিয়ে ঝুমের কানের সাথে ঠোঁট মিলিয়ে নিল। তার নিঃশ্বাসের গতি বেহাল। ঝুম বুঝলো কি হয়তো, তাই তো মেয়েটা সায়ানকে জড়িয়ে ধরে আরো একটু বুকের মাঝে ঢুকে গেল। আর একটু ব্যথা দিই প্লিজ? ঝুম মাথা নাড়িয়ে না বলল, কিন্তু সায়ান বুঝি শুনবে তার কথা? কখনো না। সে শুনলো না। ঝুমকে কিছু বলতে না দিয়ে নিজের মর্জি মতো কাজ করে গেল। সন্ধ্যার পর সায়ান ঝুমকে নিয়ে ঘুরতে বের হলো। মেয়েটার শরীর একদম ভালো নেই। দু তিন দিন ধরে তার উপর দিয়ে যা যাচ্ছে, তার উপর সায়ানের অত্যাচারে আরো খারাপ অবস্থা। কোনোভাবেই সে এখন বাইরে বের হতে চায়নি, কিন্তু সায়ান শুনল না। ঝুমের এখন হাঁটাচলা করা দরকার। তাছাড়া হসপিটালে গিয়ে ব্লাড স্যাম্পল দিতে হবে, টেস্ট করাতে হবে। সব মিলিয়ে জোর করে নিয়ে বের হলো সে থেকে। ঝুম কথা বলছে না তার সাথে। এই হয়েছে আর এক জ্বালা। যখন থেকে মেয়েটা বুঝেছে সায়ান ঝুমকে অসম্ভব ভালোবাসে, সেই থেকেই এই মেয়ে কথায় কথায় মুখ ফুলিয়ে বসে থাকে, কথা বলবে না। আর ঝুম কথা বন্ধ করলে সায়ান পানি ছাড়া মাছের মতো ছটফট করে জ্বালা যন্ত্রণা যত আছে দিয়ে যাচ্ছে ঝুম। বেচারা সায়ান বউকে কিছু বলতেও পারে না। হসপিটালের ব্লাড দিয়ে তারা বেরিয়ে গেল কাছে কোথাও ঘুরে কিছু খেয়ে নিবে তাই। ব্লাড দেওয়ার সময় ঝুমের হাজারটা প্রশ্ন, কেন দিবে, কি হয়েছে, তার দরকার কি? সায়ানের কান ব্যথা করে দিয়েছে একদম। আগে তো এত কথা বলতো না, তাহলে এখন বলে কেন এত? সায়ান বুঝতে পারে না বউটা কি তার বদলে গেল নাকি। সায়ান ঝুমকে নিয়ে ক্যান্টনমেন্ট গার্ডেনে গেল। তাদের আবাসস্থল থেকে এটি খুবই নিকটে। যেহেতু ঝুমের হাঁটাহাঁটিতে কষ্ট হচ্ছিল, তাই সায়ান আর দূরে কোথাও গেল না। এমনকি বাইরে খাওয়া চিন্তাও বাদ দিল। ঝুম আসলেই আর পারবে না, বুঝতেই পারলো, তাই জোর না করে কাছে পিছিয়ে নিয়ে গেল। যেহেতু রাত হয়ে গেছে, তাই গার্ডেনে ঢুকতেই সায়ানকে নিজের আইডি কার্ড দেখাতেই হলো। খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, নিরাপত্তার দিক থেকে ভীষণ সচেতন। ঝুম এতক্ষণ বিরক্ত হলো সামনে হাজারো ফুল দেখে। তার বিরক্তি হাওয়ায় মিলিয়ে গেল। গার্ডেনের চারিদিকে ফুলের সমাহার, এত এত ফুল একসাথে ঝুম কখনো দেখেনি। সায়ানকে ফেললেই সে ছোট ছোট পায়ে এগিয়ে গেল। সায়ান এলো তার পিছু পিছু। গার্ডেনের মাঝে বরাবর একটা ঝর্ণা বড়
রাতের আধারে চারিপাশে রং বেরঙের আলোতে তা দেখতে আকর্ষণীয় লাগছে। ঝুম লক্ষ্য করলো একপাশে বাচ্চাদের জন্য খেলার স্পেস রয়েছে, সেখানে দোলনা দেখে পা বাড়লো সে। আস্তে গিয়ে দোলনায় বসে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ হাঁটতে তার কি ভীষণ কষ্টটাই না হচ্ছিল। সায়ান ঝুমের পেছনে দাঁড়িয়ে হালকা হাতে আস্তে আস্তে ধাক্কা দিয়ে গেল। আরামে ঝুমের ঘুম পেয়ে গেল যেন। মাথাটা পেছনে সায়ানের পেটের সাথে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। সায়ানও দৃষ্টি এদিক থেকে ওই দিক নিয়ে দেখলো তারা ছাড়া গুটি কয়েক মানুষ এখানে রয়েছে। সবাই নিজেদের ফ্যামিলি নিয়ে এসেছে। কারো কারো সাথে বাচ্চা দেখে সে ঝুমের দিকে তাকালো, কিছু একটা ভেবে নীরবে হাসলো। মাথা নামিয়ে ঝুমের মাথায় চুমুকে আবারও দোল দিতে লাগলো। সায়ানকে আশ্চর্যের চরম সীমায় পৌঁছে দিয়ে ঝুম ওভাবে ঘুমিয়ে পড়েছে।